নানান মহল থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের প্রতি কঠিন বার্তা আসছে। দর্শক, বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে ওয়াকারুজ্জামানকে আইনের আওতায় আনতে হবে, তার অপরাধের তদন্ত করতে হবে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে কারফিউ চলাকালীন সময়ে সেনাবাহিনী গণহত্যা চালিয়েছিল। একটি সংবাদ শুনে আমরা যার পর নাই হতাশ হয়েছি। আমরা জানতে পেরেছি সেনাপ্রধান এবং ডিজিএফআই তিনি চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলামকে হুমকি ধামকি দিয়েছেন। শেখ হাসিনার প্রায় 600 দূষরকে জায়গা দিয়েছিলেন ক্যান্টনমেন্টে, কথাটা বলেছিলেন সেনাবাহিনীর পক্ষ থেকে। পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে তারা অনেকেই ভারতে চলে গিয়েছেন ক্যান্টনমেন্ট থেকে বিদায় নিয়ে। অপরাধীরা আইডেন্টিফাইড হয়েছে, তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই জায়গায় যদি উনি সরকারকে সহায়তা করেন, অবশ্যই সেটা জনগণের সাথে আমাদের সামরিক বাহিনীর সম্পর্কটা আরো দৃঢ় করবে। কিছু কিছু জায়গায় আমি দেখছিলাম যে ওয়াকার পন্থী কিছু কিছু মানুষ বা ধরেন আওয়ামী লীগের কিছু কিছু যে অনলাইন অ্যাক্টিভিজম, সেখানে আমরা দেখছিলাম যে কেউ কেউ বলতে চাচ্ছেন যে এই যে পদক্ষেপ, এটা ভবিষ্যতে সিভিল এবং সামরিক যে রিলেশনশিপ সেটিকে নষ্ট করবে, সেটির উপরে প্রভাব রাখবে। এবং আপনি কি মনে করেন এরকম কোন বিষয় কি আপনার মাথায় কাজ করে? আগে ভারত থেকে বাংলাদেশে বর্ডারের থেকে একটা বড় জিনিস আসতো ফেন্সিডিল। এটা এখনো আসে কতটুকু জানি না, বাট আমার মনে হয় এখন ভারত ফেন্সিডিলের বদলে গোমূত্র পাঠায় বোতলে ভরে, সেগুলা খেয়ে এই লোকজন এই কথাগুলো বলতেছে। দেখেন, এটা তার ঠিক অপোজিট। আমি এই জায়গাটাতে বলি, এটাই যে গুম খুনের বিচার, সেটা সেনা অফিসার, পুলিশ, পতিতা হাসিনা, তারেক সিদ্দিকী, যাকে আনা হোক না কেন, এর ম্যাগনিটিউডটা কিন্তু শুধু সেনাবাহিনীর মধ্যে সীমিত না। এটা দেখেন আমাদেরকে সুযোগ এনে দিচ্ছে রাষ্ট্র সংস্কারের জন্য, বিচার ব্যবস্থা এবং অর্থনৈতিক কেলেঙ্কারিগুলা সংশোধনের জন্য। এটা আমাদেরকে সুযোগ এনে দিচ্ছে আমাদের যেই সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, সামরিক বেসামরিক, সবার শুধরানোর জন্য একটা সুযোগ এনে দিচ্ছে। কিন্তু এটা একটা বড়, এইখান থেকে কাজ নিয়ে যদি আগে, ধরুন এটা সারা দেশের মানুষ চাচ্ছিল, এটা যখন দেখতেছে এবং যখন দেখবে যে হ্যাঁ, জেনারেল ওয়াকার সেই জায়গায় কন্টেস্ট করতেছেন না, ফাইট করতেছেন না, বরঞ্চ দেরিতে হইল। দেন আমরা বলছিলাম না কনক ভাই, মনে আছে গত বছর এর থেকে আগে 14 মাস আগে বলছিলাম, জেনারেল ওয়াকার এখন এটা করেন, সরাই দেন ময়লাটা, তাহলে কিন্তু গন্ধটা আমাদের এখানে আসবে না। আবর্জনা সরাই দেন, নাহলে কিন্তু পরে অনেক কষ্ট হবে, কলঙ্ক আসবে আমাদের উপর। আমরা জেনারেল ওয়াকার এখনো যদি করেন, হ্যাঁ আমরা কলঙ্কিত হয়েছি। আমরা কি, আমরা তো অপরাধীরা আইডেন্টিফাইড হয়েছে, তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই জায়গায় যদি উনি সরকারকে সহায়তা করেন, অবশ্যই সেটা জনগণের সাথে আমাদের সামরিক বাহিনীর সম্পর্কটা আরো দৃঢ় করবে। এই জায়গায় আমি একটু বলি, সরকারেরও কিন্তু দায়িত্ব আছে, আইসিটির কিন্তু দায়িত্ব আছে, প্রত্যেকের দায়িত্ব, পলিটিক্যাল পার্টির দায়িত্ব আছে। সবার কি, তার সবাইকে একটা জিনিস, সেনাবাহিনী, আমাদের প্রফেসর ইউনূস এবং তার টিম, পলিটিক্যাল পার্টিজ, জামাত, বিএনপি, তাদেরকে বলি একটা জিনিস আপনারা রিয়েলাইজ করেন, এই আপা আর কোনোদিন বাংলাদেশে আসবে না। আপার ছাগলের দল, তারাও আর কোনোদিন বাংলাদেশে আসবে না। বিকজ তারা এই সম্পদের পাহাড় বাইরে করছে কিসের জন্য? এই জন্যই তো বাড়ি গাড়ি সমস্ত টাকা সব বাইরে নিয়ে গেছে, কারণ তারা একবার পালাইলে আর ফেরত আসবে না। তারা আমাদের যেই চেহারা দেখছে এখন, তাদের সাহস হবে না। হ্যাঁ, কি হতে পারে, আমাদের পাশের ভারত আমাদেরকে ভালোবেসে সে অন্য কোনো ফর্মে, অন্য কোনো এলিমেন্টকে, এই যে জেনারেল বা যাদের কথা বলতেছি, শাহনাজ কারেক্টলি বলছে, এরা আইডেন্টিফাইড, বাট এদের যে ফলোয়ার্সরা আছে এখনো বিভিন্ন পজিশনে, কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল হয়ে, তাদেরকে দিয়ে কিছু একটা করার চিন্তা করতে পারে। সেই জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে। বাট জেনারেল ওয়াকার এবং আর্মির লিডারশিপ যদি ঠিক রাস্তায় চলে, তারাও ভাত পাবে না, 2 দিন পরে আপনি পালাই চলে যাবে। এই একটা জায়গায় আমাদেরকে অবশ্যই বুঝতে হবে সবাইকে। এবং জেনারেল ওয়াকারকে বলি, জেনারেল ওয়াকার, আপনি তো হ্যাঁ লিডার হিসেবে আপনি চেষ্টা করছেন আপনার আন্ডার কমান্ডকে বাঁচানোর জন্য, সে অপরাধী হোক না অপরাধী হোক, আপনার ভুল লাইন ছিল, বাট আপনি কি একটা লেসন পাইছেন না? আপনি বিএনপির সাথে কথা বলেন নাই যখন এদের বিচার প্রক্রিয়ার জন্য ওয়ারেন্ট বাইর হতেছে? আপনি বলছেন
আপনি জামাতের আমিরের কাছে কথা বলছিলেন না? জামাত আমির আপনাকে কি বলছে? জামাত আমির আপনাকে বলছে না, আইনের প্রক্রিয়া আইনের মতন চলুক। বিএনপি আপনাকে কি বলছে? যে না, এই জায়গায় যেহেতু তারা আইডেন্টিফাইড, প্রমাণিত প্রাইমা ফেসি এভিডেন্সের মাধ্যমে আইসিটি তাদের অপরাধের প্রমাণ পাইছে, সুতরাং এখানে তারা কিছু করতে পারবে না। দেখেন, আপনার ওই পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল মা বাপ বলে কিছু নাই। আপনি 1 বছর আগে যে কথা বলছিলেন যে অভিভাবক, সেই অভিভাবক আপনার দায়িত্ব নিবে না। আর্মিকে যদি সত্যি সম্মান দিতে চান, আর্মির ভিতরে সংস্কারটা করেন, এই দাগি অপরাধীদের ছেড়ে দেন, তা এমনি এমনি সম্মান বেড়ে যাবে। আর আরেকটা সুযোগ আসছে কনক ভাই, সেটা হচ্ছে কি, আমাদের সমস্ত এই ঘটনাটা ইনফ্যাক্ট এইটা সুযোগে সমস্ত পলিটিক্যাল পার্টি তাদের বোঝা উচিত যে আগামীতে সরকার করে নির্বাচনে গিয়ে এবং সরকার টিকে রাখবার জন্য একটা জাতীয় ঐক্যমত্যের দরকার সবার মধ্যে আছে। এই মনির হায়দার টাইপের লোকজন যারা ঐক্যমতকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ছলচাতুরি করতেছে, তাদের কথা শুনবেন না। আপনারা নিজেরা এখন এক হয়ে নির্বাচনটা সুষ্ঠুভাবে করেন, মারামারি না করে, এবং নির্বাচনের পরে একটা জাতীয় সরকার করবেন। দেখবেন ইনশাআল্লাহ আমাদের সমস্ত সংস্কার, সেনাবাহিনী, রাষ্ট্র সবকিছুই ঠিক মতো আগাবে, আপনারাও ক্ষমতায় টিকবেন। নাইলে 3 মাস 90 দিন খেয়াল রাখেন, তারপর আপনারা দেখবেন যত বড় পার্টি হোক না কেন ক্ষমতায় টিকতে পারবেন না। কনক ভাই আপনি মিউটেড আছেন, একটু না, আমরা আশা করি যে ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবেন তারা ইতিমধ্যে জনগণের পালসটা তো বুঝে যাওয়ার কথা, এবং নো সিম্প্যাথি ফর দ্য কিলার্স, মানে কিলারদের প্রতি কোনো রকমের অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নাই। যারা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত, তিনি যত বড় জ্ঞানী হন বা যত বড় উচ্চবংশীয় হন, তাকে রক্ষা করার কোনো সুযোগ নাই। এবং হঠাৎ করে ধরেন, এই যে আমি মাঝখানে আলোচনা করেছি, এগুলো গত বহু বছর ধরে আলোচনা করছি, গত 14 মাসে তো আলোচনা হয়েছে আরো জোরালো ভাবে, যে আপনি বিডিআরের 57 জন অফিসারের জন্য আমরা কোনো ভালোবাসার জায়গা দেখলাম না সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে। ব্রিগেডিয়ার আজমিকে আয়নাঘরে বন্দি করে রাখার মধ্যে কোনো ইয়ে দেখলাম না। কর্নেল হাসিনকে অপহরণের মধ্যে কোনো ইয়ে দেখলাম না। ধরেন এরকম অসংখ্য অফিসার, ধরেন মেজর জাহিদকে জঙ্গি সাজিয়ে হাত করা পড়ানো অবস্থায় 14টা গুলি করে হত্যা করা হয়েছে। তার স্ত্রী তার নাবালক বাচ্চাদেরকে আয়নাঘরে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করে তাকে জঙ্গি বানানোর চেষ্টা হয়েছে। তখন কোথায় ছিল ভাই এসব ভ্রাতৃত্ববোধ, ব্রাদারহুড? ভালোবাসার এত ডাবল স্ট্যান্ডার্ড, মানে সেটা আসলে মেনে নেওয়া যায় না। এটাই, ভালোবাসার এত ডাবল স্ট্যান্ডার্ড কেন? এনারা অফিসার ছিলেন না? এই 57 জন অফিসার ছিলেন না? হাসিন স্যার কি অফিসার ছিলেন না? সুমন স্যার কি অফিসার ছিলেন না? তাদের জন্য আপনাদের, তাদের সাথে একাত্মতা প্রকাশ করে তো কোনোদিন আপনারা আপনাদের প্রোফাইল পিকচার চেঞ্জ করেন নাই। সেনাবাহিনী আপনাদের অহংকারের জায়গা হলো তখন, মানে যখন আপনাদের কিছু কালপিট অফিসার যারা কিনা খুন করেন, গুম করেন, সিরিয়াল কিলার, তাদেরকে বাঁচাতে গিয়ে আপনারা সেনাবাহিনী আমাদের অহংকার লিখে একাত্মতা প্রকাশ করলেন সেই সিরিয়াল কিলারের সাথে, আর আপনার ফেসবুক প্রোফাইল চেঞ্জ করলেন। এত ডাবল স্ট্যান্ডার্ড কেন আপনাদের? এক জায়গায় থাকেন। ওইটাই। এবং জেনারেল ওয়াকার তার ব্যক্তিগত জীবনে ধরেন তিনি যতটুকু নিজেকে ধার্মিক সৎ হিসেবে প্রকাশ করেন তার বক্তব্যের মাধ্যমে আমরা যতটুকু বুঝতে পারি, তার কার্যক্রমের সাথে কিন্তু এগুলো যাচ্ছে না কিন্তু। এবং তিনি যদি অবস্ট্রাকশন অফ জাস্টিসের কোনো চেষ্টা করেন, বা আমি ওদের আলোচনা করছিলাম সেনাবাহিনীর একজন সাবেক জাজ অ্যাডভোকেট জেনারেল যারা আইন নিয়ে কাজ করেন, আমি জানি কাজ করছি জেনারেল ওয়াকারের মতিগতির উপর ডিপেন্ড করে এগুলো নিয়ে আমি আলোচনা করব, যে মানে জেনারেল ওয়াকার এ পর্যন্ত কি কি আইন ভঙ্গ করেছেন, অর্থাৎ সেনা আইন বলেন আর সিভিল ল বলেন, এবং তার কি পরিমাণ জেল হইতে পারে এই আইন ভঙ্গের জন্য, এটা নিয়ে একটা কাজ হওয়া। সেনাবাহিনীর গুলিতে অনেকে নিহত হয়েছিল, সেটা কার নির্দেশ হয়েছিল? এমনকি যে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা, এগুলোর সাথে সেনাবাহিনী জড়িত, এটার তদন্ত কিন্তু চলছে। তো এগুলোর প্রেক্ষাপটে অ্যাডভোকেট তাজুল ইসলাম, আপনারা জানেন যে এই দুষ্কৃতিকারী গুম খুনে জড়িত সেনা অফিসারদের বিচারের আওতায় জানা হচ্ছে, গ্রেপ্তার করা হয়েছে, যতটুকু ডেভেলপমেন্ট হয়েছে এটার অন্যতম অবদান অ্যাডভোকেট তাজুল ইসলামের। হ্যাঁ, প্রফেসর ইউনুসের অবদান আছে। ইউনুস নিজেও এ বিষয়ে বেশ কয়েকবার দেন দরবার করেছেন ওয়াকারের সাথে। ওয়াকার ইউনুসকে অ্যাপ্রোচ করার চেষ্টা করেছিল যে না, আইসিটিতে না, অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার হবে মিলিটারি ট্রাইব্যুনালে, কিন্তু না,
ইউনূস অনার ছিলেন এবং তাজুল ইসলামরা অনার ছিলেন। বিশেষ করে ইউনূস যতই অনার থাকুক, তাজুল ইসলাম যদি সাহসিকতা দেখাতে না পারত, তিনি যদি দৃঢ়ভাবে এভাবে সামনে আগাতে না পারত, তাহলে এই বিচার আমাদের দেখা লাগতো না। তাজুল ইসলামের সাহসিকতা, এমনকি তাজুল ইসলামকে ধমক দিয়েছিল, হুমকি দিয়েছিল ওয়াকার, কিন্তু সবকিছু উপেক্ষা করে তাজুল ইসলাম এই বিচার করছেন, চার্জশিট দিয়েছেন, তদন্ত করেছেন এবং এই তাজুল ইসলামের চলমান প্রেক্ষাপটে স্পষ্ট করে বলেছেন এটা একটা কঠিন বার্তা। পরমাণুভুক্ত 15 সেনা কর্মকর্তার বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালে আছে, আইনি ক্ষমতা আছে এবং এর মধ্য দিয়ে একটা বার্তা দেওয়া, আপনারা যে যাই বলেন আইনি ভিত্তি তো আছে এবং আমরা বিচার করতে পারবো। জনগণ এই বিচার চায়, এই বিচারে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না এবং কোর্টের কাছে প্রডিউস করতে হবে এই অফিসারদের। 22 তারিখের আগে সিভিল প্রশাসনের হাতে এই 15 জনকে হস্তান্তর করতে হবে। তা থাকবে কেরানীগঞ্জ কারাগারে কিংবা গাজীপুরের কাশিমপুর কারাগারে। দর্শক, এই জায়গায় এই যে আত্মবিশ্বাসী কথা, পরমাণুভুক্ত 15 সেনা কর্মকর্তার বিচারের ক্ষমতা ট্রাইব্যুনাল আছে, এর অর্থ বিচার হবে নিশ্চিত। এবং আরো কয়েকটা মামলার টাইম লাইনে আছে, পাইপ লাইনে আছে। আপনারা তো 2টা মামলা হিসাব নিকাশ নিয়ে আমরা মোটামুটি আলোচনা করছি। এই 15 জন 2টা মামলার সাথে জড়িত, কিন্তু আরো 2টা মামলা তদন্তাধীন এবং গুমের সাথে জড়িত অনেকে মামলা করতে চায় না, সেগুলো যাতে করে, অভিযোগ যাতে করে, এই জন্য সরকার এনকারেজ করছেন। আর গুমের সাথে জড়িত ছাড়াও এই জুলাই আন্দোলন, কারফিউ চলাকালীন সময় কে কি করেছে এগুলো নিয়ে তদন্ত হচ্ছে। অনেকে বলছে যে ওয়াকারের স্ত্রীর কোনো অবৈধ সম্পদ আছে কিনা সেটা নিয়েও দুদক হয়তো বা নাড়াচাড়া করবে একটা পর্যায়ে। আর ওয়াকারের নিজে ওই হেলিকপ্টার থেকে গুলি করা, লেথাল ওয়েপন ব্যবহার করা, সরাসরি গুলি করে মানুষ হত্যা করেছে, এটা ছবি আছে, ভিডিও আছে এই জুলাই আন্দোলনের সময়। এগুলো কেন এবং কার নির্দেশে হয়েছে? এমনিতে কারফিউ জারি করলে সেটা বাস্তবায়ন করতে কিছু কঠোরতা দেখানো, এটা ঠিক আছে, লাঠিচার্জ করতে পারে, অনেক কিছুই করতে পারে, কিন্তু মানুষকে হত্যার উদ্দেশ্যে গুলি করা এটা মানবতা বিরোধী অপরাধ। হেলিকপ্টার থেকে গুলি করা, এটা কারা করেছে, কিভাবে করেছে? এইসব জায়গায় ওয়াকার নিজেই ফেসে যায় কিনা, ওয়াকার নিজেও ভয় করছে। এটা তাজুল ইসলামদের যে কঠোরতা এবং নানান মহল যেভাবে দাবি করছে, জুলাই আন্দোলনের সময় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে পর্যালোচনা হওয়া দরকার, তদন্ত হওয়া দরকার। যেসব বার্তা আসছে তাতে তদন্ত হবে। সরাসরি ওয়াকার জড়িত থাকলে তিনিও বাঁচতে পারবেন না, তার বিরুদ্ধে পদক্ষেপ আসবে। আর তিনি জড়িত না থাকলে তার বিরুদ্ধে পদক্ষেপ আসবে না। তো এই প্রশ্নটা কিন্তু আসতো না। আমি যেটা বলেছি যে হ্যাঁ, যদি ওয়াকার জুলাই আন্দোলনের সময় গুলি নিয়ে দিয়েও থাকতেন, তারপরে তিনি মাপ পান, ক্ষমা পান। কিভাবে? ওই যে তিনি শেষে ভালো হয়ে গেছেন। এটা হয় যুদ্ধের সময়, পক্ষ চেঞ্জ করলে আগের অপরাধ ক্ষমা হয়। যদিও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ফৌজদারি অপরাধ কখনো থামাদি হয় না, কখনো ক্ষমা হয় না, এটা আলাদা আলোচনা। তারপরও যেহেতু এটা অনেকটা পলিটিক্যাল ব্যাপার, ওয়াকার যদি একদম সঠিক লাইনে আসতে পারতেন, ইউনূসের সাথে সঠিক লাইনে চলতেন, এর শেষে যদি এই ঘাটতারামি অথবা এই ভারতের লাইনে না চলতেন, তাহলে তার কিছুই হতো না। তিনি নতুন বাংলাদেশ গড়তে ভূমিকা পালন করতে পারতেন এবং জাস্ট অভিযুক্ত বা পুরনো গুম খুনের অপরাধীদের বিচার হতো, অথবা জুলাই আন্দোলনে যারা সরাসরি গুলি করেছে সেনাবাহিনী, তাদের বিচার হতো। কিন্তু তিনি সেই লাইনে আসেননি, অনেক অঘটনের চেষ্টা করেছে। এ কারণে ওয়াকার নিজেই এখন বিচারের মুখোমুখি হতে পারেন। একটা মামলায় তাকে ঘিরেও তদন্ত হচ্ছে বলে আমরা শুনেছি। গুমের 2 মামলা সহ 3 মামলায় পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের বিচার করার পূর্ণ আইনি ক্ষমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। মানে এটা একটা আত্মবিশ্বাসী বার্তা, ক্ষমতা আছে এবং এটা হবে। আইসিটির যে আইন, দেখেন সেনাবাহিনী একটা বাহিনী, তাদের নিজস্ব আইন আছে, ঠিক আছে, কিন্তু সেই নিজস্ব আইন তো বাংলাদেশের সংবিধানের অধীনে, বাংলাদেশের অধীনে, এটা তো আর জাতিসংঘের অধীনে না, বাংলাদেশের অধীনে। আর বাংলাদেশের আইন
সেনাবাহিনীর নিজস্ব আইনের ঊর্ধ্বেও আইসিটি কে মর্যাদা দিয়েছে। হাইকোর্ট সুপ্রিম কোর্টের উপর তা সেনাবাহিনী না, হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডার সেনাবাহিনীর জন্য বাধ্যতামূলক। আইসিটি কোর্ট এটা হাইকোর্ট সুপ্রিম কোর্টের সমমর্যাদার, হাইকোর্টের সমমর্যাদার একটা কোর্ট। এই জন্যে অ্যাটর্নি জেনারেল একটা পদ, আর আইসিটির যিনি চিফ প্রসিকিউটর তিনিও কিন্তু অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদার। এটা হাইকোর্টের সমমর্যাদার একটা কোর্ট। এবং সেনাবাহিনীর ইন্টারনাল অপরাধের জন্য তাদের কোর্টে বিচার হবে, এটা ঠিক, এটা বাংলাদেশের আইন স্বীকৃত। কিন্তু মানবতা বিরোধী অপরাধ, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, এটার বিচার আইসিটিতেই হবে, এটা আইসিটির আইন। তো বাংলাদেশে যদি সেনাবাহিনী অপারেট করতে চায়, বাংলাদেশের সর্বোচ্চ আইন আপনাকে মানতে হবে, সর্বোচ্চ আদালতের নির্দেশনা আপনাকে মানতে হবে। অতএব তাদের বিচার সেনাবাহিনী করবে। আইসিটি আইন এই এখতিয়ার দিয়েছে। যেমন বাংলাদেশ সরকার চাইলে এই আইন করতে পারে, বাংলাদেশ সরকার চাইলে সেনাবাহিনীর যে কোর্ট মার্শাল ওটাও বাতিল করে দিতে পারে, বাংলাদেশ সরকার চাইলে সেনাবাহিনী বিলুপ্ত করে দিতে পারে। এটা তো বাংলাদেশ সরকারের অধীনে, এটা তো আর জাতিসংঘের অধীনে কিংবা ফেরেশতাদের অধীনে না, লাউহে মাহফুজের অধীনে না। তো এইসব যুক্তি কোথায় দেন? বিচার এই আইনই হবে, ট্রাইব্যুনালই হবে, এই ক্ষমতা আছে। এবং অবশ্যই তাদেরকে আদালতে উপস্থাপন করতে হবে। এই ধরনের স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন। এবং একজন যে পালিয়েছে, পালাতে কারা সহযোগিতা করেছে এটাও খুঁজে বের করতে হবে। কেউ বাঁচাতে পারবে না। সেনা প্রধান অপরাধী হলে তাকেও কেউ বাঁচাতে পারবে না, ইঙ্গিত আমরা সেরকমই পাচ্ছি। কোন বিষয়ে তারা হুমকি দিয়েছেন, কেন হুমকি দিয়েছেন সেটাও আমরা জানতে পেরেছি। আমি আপনাদের আগেই জানিয়েছিলাম সেনা প্রধান এবং ওই যে 56 জন জেনারেল, হাতে গোনা 1 2 3 4 5 6 56, এরা চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলামের উপরে চরম নাখোশ হয়েছে। কোথাকার কোন ছোকরা এত বড় সাহস সেনাবাহিনীর বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেয়, গুমের বিচার করতে আসে, এত বড় সাহস। কিন্তু যখন সমস্ত জনগণ তাজুল ইসলামের পক্ষে দাঁড়িয়ে যায়, তখন ইচ্ছা না থাকলেও অনেকটা বাধ্য হয়ে তারা সেটি মেনে নিতে বাধ্য হয়। তো সেই রাগ, সেই ক্ষোভ থেকে তাজুল ইসলামকে সেনাপ্রধান এবং ডিজিএফআই তারা একসাথে চিফ প্রসিকিউটরকে হুমকি দামকি দিয়েছেন। আমরা জানতে পেরেছি ব্রিগেডিয়ার হাসান নাসিরের বরাতে তিনি ফেস দ্য পিপুলে সাগর ভাইয়ের একটা টক শোতে উপস্থিত হয়ে তিনি এই খবরটি বলেছেন। আপনারা যে কেউ সেখান থেকে দেখে নিতে পারবেন। যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াকে সহযোগিতা করার কথা বলা হচ্ছে বারবার, যদিও তারা বারবার এই অ্যাসুরেন্স দিচ্ছে যে আমরা রাষ্ট্রের যে বিচার প্রক্রিয়া আছে, রাষ্ট্রের যে বিদ্যমান কাঠামো আছে, যে বিদ্যমান আইন আছে, তার বাইরে আমরা যাব না, সে যেই হোক আমরা এই বিচার প্রক্রিয়ার পক্ষে এবং আমরা দোষীদেরকে আইনের কাছে সোপর্দ করব। একদিকে তারা এটি বলছে, অপরদিকে তাদের ভিতরে প্রচন্ড গুসা, প্রচন্ড ক্ষোভ যে সেটার একটা প্রমাণ কিন্তু আমরা পেয়েছি গতকাল রাত্রে। এরকম একটা খবর হঠাৎ করেই চাউর হলো এবং ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্য তিনি লাইভে এসে, জরুরি লাইভে এসে তিনি ঘোষণা করলেন যে আমরা খবর পেয়েছি সেনাবাহিনী 16টি জিপ নিয়ে তারা একটি অস্বাভাবিক মুভমেন্ট তাদের লক্ষ্য করা যাচ্ছে, তারা একটা কু করার চেষ্টা করছে, আপনারা অতি দ্রুত রাস্তায় বের হয়ে আসেন, তাদের এই চেষ্টা কোনো মতো অবস্থায় আমরা সফল হতে দিব না। এরপরে পিনাকি ভট্টাচার্যের এই ঘোষণার পরে বাংলাদেশের মানুষ কিন্তু প্রচন্ড সচেতন হয়ে গিয়েছিল, সবাই সজাগ হয়ে গিয়েছিল, রাস্তায় নামার জন্য তারা প্রস্তুত হয়ে গিয়েছিল। যার কাছে যা কিছু ছিল তাই নিয়ে তারা ওই তুরস্কের আদলে প্রয়োজনে তারা সেনাবাহিনীর ট্যাঙ্কের সামনে বুক পেতে দেবে, শুয়ে পড়বে, এরকম একটা মানসিকতা নিয়ে তারা কিন্তু রাস্তায় নেমে এসেছিল। পরবর্তীতে সেনাবাহিনী থেকে জানানো হলো যে না, এটি তাদের নিয়মিত মুভমেন্ট, তারা এই সময়ে প্রতি বছরই এই মুভমেন্ট করে থাকে। তবে কোথা থেকে যায়? পিনাকি ভট্টাচার্য যে প্রশ্নটি তুলেছে সেটি হচ্ছে, যদি এই ধরনের রেগুলার মুভমেন্ট হয়ে থাকে তাহলে এরকম একটা স্পর্শকাতর মুহূর্তে, এরকম একটা সংকটপূর্ণ মুহূর্তে, এরকম একটা পরিস্থিতিতে যখন এইরকম একটা অস্বাভাবিকভাবে এইরকম একটা সময়ে 8টি এপিসি নিয়ে এবং 16টি জিপ ভরে সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন সময় বিভিন্ন দিকে যাবে, অথচ তারা সিভিল প্রশাসনকে ইনফর্ম করবে না,
সিভিল প্রশাসন এর কিছুই জানে না। তো সিভিল প্রশাসনকে যখন ইনফর্ম না করে এই ধরনের মুভমেন্ট হয়, তখন তো শঙ্কার কারণ রয়েছে, শঙ্কার কারণ আছে বই কি। এমন তো হতে পারে, এই সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যায় না যে এটি মানুষকে পরীক্ষা করা হলো, যে দেখি আমরা একটু মুভমেন্ট করে দেখি বাংলাদেশের মানুষ কতটুকু সজাগ আছে, কতটুকু সচেতন আছে। এই সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যায় না। হতে পারতো, এরকম হতে পারতো যে তারা গতকাল যখন এরকম বের হয়েছে তখন মানুষ নাক ডেকে ঘুমাচ্ছে, তখন মানুষের পরীক্ষা নেওয়া হয়ে গেল, তারপরে এই সুযোগ বুঝে কাজ সেরে ফেলতো। কারণ সম্ভাবনা কোনো মতো অবস্থায় নাকচ করে দেয়া যাচ্ছে না, যেহেতু আমাদের শঙ্কার কারণ ওই জায়গায় যে 56 জন তারা কিন্তু এই বিচার প্রক্রিয়াকে এখনো বানচাল করার জন্য চক্রান্ত করছে। এবং আজও যেটা জানতে পারলাম, ব্রিগেডিয়ার হাসান নাসিরের বরাতে এটা হচ্ছে সেনা প্রধান কিন্তু ওই 56 জনের পক্ষে, অর্থাৎ তিনিও চান না যে এই বিচার প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে পরিচালিত হোক। তাহলে আমরা তো ভাই ঘর পোড়া গরু, আমাদের এখন সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। কারণ ইতিপূর্বে এই বাংলাদেশে একবার দুইবার কু হয় নাই। আমরা শেখ মুজিবের সময় কু দেখেছি, বলা হয়ে থাকে ওই কুতে প্রায় 300 মতো সেনা সদস্য অংশগ্রহণ করেছিল। এরপর আবার কু হয়েছে, জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়েছে সেই সময়েও কিন্তু মাত্র 40 জনের একটা কু ছিল। তো 40 জনে যদি একটা কু হয় এবং জিয়াউর রহমানকে সেই দিন দুনিয়ার বুক থেকে বিদায় করে দেয়, তাহলে 16টি জিপে করে তো অনেক সেনাবাহিনীর প্রধান, এটি কিন্তু যথেষ্ট একটি কু করার জন্য, এটি যথেষ্ট। তাহলে যদি এরকম একটা ঘটনা ঘটে যেত, এই ঘটনা যখন ঘটে নাই, পিনাকি ভট্টাচার্যের এই ভিডিও বার্তার পরে এক শ্রেণীর মানুষ তারা ট্রল করছে, পিনাকি ভট্টাচার্যকে গালমন্দ করছে, দেশের মানুষকে বোকা ঠাওরাচ্ছে। আমরা তাদের কাছে, আমরা তাদের চিনি, তাদের চরিত্র সম্পর্কে আমাদের জানা আছে, তারা কারা এটাও আমরা জানি। যদি এটি সফল হতো তাহলে অবস্থাটা কি হতো? এই লোকগুলো যারা আজকে ট্রল করছে, তারা শেখ হাসিনার ছবি বুকে জড়ায় রাস্তায় রাস্তায় মিছিল করত। আর যারা এই 24-এর গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, যারা নতুন বাংলাদেশ এনেছে, যারা এদেশের মানুষকে একটা দুঃশাসন থেকে মুক্ত করেছে, আজকে সকালের ভিতরেই হয়তো একটা বন্যা বয়ে যেত, একটা বন্যা বয়ে যেত। সুতরাং এখান থেকে আমরা কিন্তু একটা প্রমাণ পাই যে তাজুল ইসলামকে, চিফ প্রসিকিউটরকে সেনাপ্রধান এবং ডিজিএফআই যে হুমকি দিয়েছে বা শর্ত আরোপ করেছে, তারা যে বিচার প্রক্রিয়া চাচ্ছে না, বানচাল করতে চাচ্ছে, এটার সাথে কিন্তু একটা যোগ সাজস রয়েছে। কি বলেছে? শর্ত দিয়েছে সেনাপ্রধান যে আমরা যে 15 জনকে গ্রেপ্তার করেছি, এই 15 জন তাদেরকে পুলিশের হাতে আমরা সোপর্দ করব না, আমরা আদালতের কাছেও ছেড়ে দিব না, তারা আমাদের হেফাজতে আছে, আমাদের কাছেই থাকবে। তারা যখন আদালতে কোনো স্টেটমেন্ট দিতে যাবে, যেদিন ট্রাইব্যুনালের নিয়মিত ডেট থাকবে, সেদিন তারা এসি গাড়িতে করে তাদেরকে ক্যান্টনমেন্ট থেকে নিয়ে যেতে হবে আদালতে, আবার এসি গাড়িতে করে তাদেরকে এখানে পৌঁছে দিতে হবে। এটা কি শ্বশুর বাড়ি? এটা কি শ্বশুর বাড়ি? আদালত ওই মানে দোষীদের, অপরাধীদের এটা শ্বশুর বাড়ি? এটা তারা কি মঙ্গল গ্রহ বিজয় করে এসেছে, চন্দ্র বিজয় করে এসেছে যে তাদেরকে জামাই আদর করে এসি গাড়িতে করে ওখানে নিয়ে যেতে হবে, আবার এসি গাড়িতে করে নিজের বাড়িতে, বাপের বাড়িতে পৌঁছে দিতে হবে? এটা কি ফাজলামো শুরু করছেন? আমরা জানি না হাসান নাসিরের বক্তব্য সঠিক কিনা, তবে তিনি যেহেতু একজন ব্রিগেডিয়ার জেনারেল, সুতরাং তার কথা আমরা উড়িয়ে দিতে পারি না। তার কথার যথেষ্ট ভিত্তি আছে বলে আমরা মনে করি। চিফ প্রসিকিউটরকে হুমকি দেয়া হচ্ছে এখনো পর্যন্ত, অর্থাৎ বিষয়টা এরকম, মেনে না নিতে পেরে বাধ্য হয়ে যখন মেনে নিচ্ছে, তখন হাতাম ধাতাম, রাগ দেখানো, হাই দেখানো, হ্যাম্পার টেম্পার ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা বুঝি। কোনো সুযোগ নাই, এগুলোর কোনো সুযোগ নাই। অপরাধীর পরিচয় শুধুমাত্র অপরাধী। কোন আক্কেলে, যদি এটি বলে থাকেন, কোন আক্কেলে এই প্রস্তাবে এই শর্ত আরোপ করলেন যে তাদেরকে এসি গাড়িতে আদালতে নিয়ে যাবে, আবার এখানে দিয়ে যাবে? অবশ্যই তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করতে হবে। তাদের পায়ে ডান্ডা বেরি পরিয়ে, যে অপরাধ তারা করেছে, মাত্রাহীন অপরাধ, এই অপরাধের কোনো মাত্রা নাই, একটা গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যাকারীকে
জামাই আদর করে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া হবে না, আল্লাহতে আর বাঁচি না। অবশ্যই তাদেরকে পুলিশের কাছে সুপর্দ করতে হবে, তাদেরকে ডান্ডা বেরি পরিয়ে, পিছনে হ্যান্ডকাপ পরিয়ে, পিছনে 2 হাত পিছমোড়া করে বেঁধে তাদেরকে আদালতে তোলা হবে এবং আনা হবে। এটি বাংলাদেশের মানুষের প্রাণের দাবি। বাংলাদেশের মানুষ এটি দেখতে চায়। শুধু বাংলাদেশের মানুষ না, এই ঘটনার ফুটেজ, এই ছবিগুলো সারা পৃথিবী ছড়িয়ে দেওয়া হবে, সারা পৃথিবীর মানুষ দেখবে। আর সারা পৃথিবীর যারা এরকম জালেম আছে, স্বৈরাচার যারা আছে, স্বৈরাচারের দোসর যারা আছে, এরকম মেসাকার যারা করেছে, তারা দেখবে আর তাদের জন্য করণীয় কি সেটি তারা নির্ধারণ করবে। শেখ হাসিনার প্রায় 600 দূষরকে জায়গা দিয়েছিলেন ক্যান্টনমেন্টে, কথাটা বলেছিলেন সেনাবাহিনীর পক্ষ থেকে। পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে তারা অনেকেই ভারতে চলে গিয়েছেন ক্যান্টনমেন্ট থেকে বিদায় নিয়ে। আজকে সেনাবাহিনীর যে 25 জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতার পরোয়ানা জারি হয়েছে, তারাই কিন্তু ওই 600 মানুষকে সহযোগিতা করেছিলেন। এটা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজ হাতে করেছেন এটা বলা যাবে না, কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটি চেয়ারে, সর্বোচ্চ চেয়ারে, তার ডানে এবং বামে, সামনে এবং পিছনে বহু জেনারেল, বহু ব্রিগেডিয়ার, বহু কর্নেল, বহু দায়িত্ববান সেনা অফিসার আছেন। তাদের আন্ডারেই ওরা গ্রেফতার বা আশ্রিত ছিলেন। আবার তাদের আন্ডার থেকেই কখন কে কাকে সুবিধাজনক সময়ে ছেড়ে দিয়েছেন, পালিয়ে যেতে সহযোগিতা করেছেন, সেটা এখন জানার হিসাব নিকাশ করার সময় এসেছে। কিভাবে সময় এসেছে? যখন এই 25 জনের কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেরা করা হবে, মুখামুখি করা হবে, বিভিন্ন প্রসিকিউটররা, আইনজীবীরা যখন তর্ক বিতর্কে যাবেন, তখনই বের হয়ে আসবে ওই 600 মানুষকে কে বা কারা সহযোগিতা করেছিলেন ক্যান্টনমেন্ট থেকে চলে যেতে এবং ভারতে পাচার হতে। এই বিষয়গুলা নিয়ে আজকে আমরা বিভিন্ন ধরনের আলোচনা করে যাচ্ছি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আলোচনা আসছে। কেউ কেউ সঠিক তথ্য দিলেও তাকে দালাল বা তাকে একেবারে প্যারিস থেকে, ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্য অনেক অপরাধ করে ফেলেছেন, পিনাকি ভট্টাচার্য মিথ্যা তথ্য দিয়েছেন, এইরকম কথাবার্তা আমরা যারা করছি তারা ভেবে দেখতে হবে যে পিনাকি ভট্টাচার্য গত আন্দোলন সংগ্রামে তার কি অবদান ছিল, সাংবাদিক ইলিয়াস হোসেনের এই আন্দোলন সংগ্রামে কি অবদান ছিল, ডক্টর কনক সারোয়ারের কি অবদান ছিল, পিসিলা নিউ ইয়র্ক থেকে কি অবদান রেখেছিলেন। যারা অবদান রেখেছিলেন টোটাল এই স্বৈরাচার শেখ হাসিনা বিদায় নিতে, এই শেখ হাসিনাকে পদচ্যুত করতে, তারা যদি কোনো ইনফরমেশন দেয়, তাহলে ইনফরমেশনটা আসছে ঠিকই, পরবর্তীতে তাদের কথার কারণে, তাদের কথায় যখন বিষয়টা ছড়িয়ে গিয়েছে, তখন তাদের টার্গেট মিসিং করেছেন এবং সেই টার্গেটে তারা যাওয়ার সাহস পাননি। এটাই আমার কাছে যতটুকু আমার বিবেক বুদ্ধিতে কাজ করে এতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। সেনাবাহিনীর ভিতরে একটা গোলযোগ হয়েছে, একটা নয় একাধিক গোলযোগ হয়েছে। জিয়াউর রহমানকে হত্যাকাণ্ডের আগে অনেকগুলা ক্রু হয়েছে। সর্বশেষ ক্রুতে জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়, তখন কিন্তু জিয়াউর রহমান সেটাকে বেশি মূল্যায়ন বা বেশি পাত্তা দেন নাই। ভেবেছেন এর আগেও তো অনেকগুলা ক্রু হয়েছে, এটাও একটা হবে, বা এটাকে নিয়ে উনি বড় কোনো মাপের টেনশন মাথায় নেন নাই। কিন্তু আমরা বাংলাদেশের সেনাবাহিনীতে বহুবার বহু ক্রু, বহু ধরনের বিশৃঙ্খলতা দেখেছি। বেগম খালেদা জিয়ার সময়ও আমরা জেনারেল নাসিমের বিশৃঙ্খলতা দেখেছি। আবার নাসিমকে যারা হটিয়েছে বা নাসিমকে যারা প্রতিহত করেছে, তাদেরকে আমরা পুরস্কারও দিতে পারি নাই। পরবর্তীতে তারা দেখা গিয়েছে বেগম খালেদা জিয়ার বিপক্ষেই দাঁড়িয়েছে। তো ওরকম ভাবে আজকের সেনাবাহিনীতে 90% সেনাবাহিনী দেশপ্রেমী এবং দেশের মানুষের কল্যাণে কাজ করেন। আর ওখানে শুধুমাত্র শেখ হাসিনার পা চেটেছেন শুধুমাত্র র্যাঙ্কিং অফিসাররা, সাধারণ সিপাহী, সাধারণ যারা সেনাবাহিনীর সোলজার আছেন, তাদের এই ধরনের কোনো ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা নাই। হয়তোবা কেউ কেউ
ওই পরিবারের, যে গোপালগঞ্জ আওয়ামী লীগ পরিবার, শেখ হাসিনার আত্মীয় স্বজন, এরকম আপনি যদি ধরতে যান তাহলে সব মিলে 1% আর 2% মানুষ অন্যায় বা খারাপ পথে জড়িত